নমস্কার বন্ধুরা, সিনেমা দর্পণে আপনাদের স্বাগত। আজকের মুভিটি বেশ রহস্যময় এবং একটু বিভ্রান্তিকর হতে পারে, তাই পুরো মনোযোগ দিয়ে দেখবেন, না হলে গল্পের আগামাথা কিছুই বুঝতে পারবেন না। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি ঢুকে পড়ি আজকের এই অদ্ভুত অভিজ্ঞতায়। গল্পের শুরু হয় এক গহীন অন্ধকার জঙ্গল থেকে। কিছু মানুষ এক ছেলে ও এক মেয়েকে চাদরে মুড়িয়ে কোথাও নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তারা জীবিত, কিন্তু অঘরে ঘুমিয়ে বা অজ্ঞান হয়ে আছে। তাদের সাথে আছে আনা নামের এক মহিলা। তারা সবাই মিলে এই দুজনকে এক মন্দিরে নিয়ে এসেছে বলি দেওয়ার জন্য। আসলে এই বলি দেওয়ার পিছনে আছে এক তিক্ত ইতিহাস। আনা এবং ওই ছেলেটি, যার নাম জেমস, তারা স্বামী স্ত্রী। বয়সের অনেক ব্যবধান থাকা সত্ত্বেও তারা বিয়ে করেছিল, কিন্তু পরে আনা জানতে পারে জেমস অন্য এক মেয়ের সাথে তার সম্পর্ক নিয়ে প্রতারণা করছে। রাগে অন্ধ হয়ে আনা ঠিক করে সে দুজনকে মেরেই ফেলবে। সে মেয়েটিকে মেরে সোজা জলাভূমিতে ফেলে দেয়, কিন্তু জেমসকে মারার আগেই সে তার জ্ঞান ফিরে পায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আনা রেগে গিয়ে চিৎকার করে জেমসকে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখতে পায় জেমস সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু জেমস আত্মসমর্পণ করতে আসেনি, বরং সে এক ধারালো খঞ্জর দিয়ে আনাকে আঘাত করে। দৃশ্যের বদল হয়। আমরা দেখি কিছু বন্ধু বান্ধব যারা সেই একই জঙ্গলে শিকারে এসেছে। একটি মেয়ে কোনো একটি প্রাণীকে তাক করে গুলি করতে যায়, কিন্তু অন্য কোনো আওয়াজে প্রাণীটি পালিয়ে যায়। মেয়েটি ভাবে হয়তো কোনো পশু আসছে, তাই সে অন্ধকারে গুলি চালায়, কিন্তু পরক্ষণেই তারা বুঝতে পারে সে কোনো পশুকে নয়, বরং কোনো এক ব্যক্তিকে গুলি করেছে, যে কিনা কোনো কিছু থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। ওই ব্যক্তিটি মারা যেতেই পুরো জঙ্গল অদ্ভুত এক শব্দে কেঁপে ওঠে, যা কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। এরপর দেখা যায় পুলিশ অফিসার জেনকে। সে হাসপাতালের ওয়েটিং রুমে বসে আছে। আজ তার স্ত্রী নিতুর ডেলিভারির চেক আপ। ডাক্তার জানান সব ঠিক আছে, এই মাসেই সন্তান হবে। জন আর নিতু খুব খুশি হয়, কিন্তু জন খুব চিন্তিত, কারণ তার ট্রান্সফার হয়েছে এবং কালই নতুন থানায় জয়েন করতে হবে। পরদিন সকালে জন যখন নতুন স্টেশনের পথে রওনা হয়, তখনই খবর পায় নিতুর শরীর খারাপ। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের এক কন্যা সন্তান হয়। জন খুব খুশি, কিন্তু কাজে যোগ দেওয়ার কারণে সে এখন বাড়ি ফিরতে পারছে না। তার গাড়িটি সেই অভিশপ্ত জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছিল। রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎ চালক লক্ষ্য করে না এবং জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসা এক ব্যক্তিকে ধাক্কা দেয়। জন নেমে দেখে আহত ব্যক্তিটি একজন পুলিশ অফিসার। তার কাছে একটি ওয়াকি টকিও ছিল, যা দেখে মনে হয় সে অন্য কোনো ডিপার্টমেন্টের। জন তাকে দ্রুত হাসপাতালে পাঠায়। সেখানে তার সাথে দেখা হয় সাব ইন্সপেক্টর অশোকের সাথে। আহত অফিসারের আইডি কার্ড থেকে জানা যায় তার নাম পিটার। অশোক পিটারের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করে। কাজের ফাঁকে জন আর অশোক নিজেদের নিয়ে কথা বলে। জন জানায় তার জন্মের আগেই তার বাবা নিখোঁজ হয়ে যান, কিন্তু কেউ জানে না তিনি কোথায়। জনের কথা শুনে অশোক তার ছুটির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। এর মধ্যেই খবর আসে জঙ্গলে টহল দেওয়ার সময় কিছু তরুণ তরুণীকে ধরা হয়েছে। তারা সেখানে শুটিং করার পারমিশন চাইছিল, কিন্তু রেজি তা দিতে রাজি নয়। অশোক সেখানে পৌঁছাতেই জানতে পারে জঙ্গলে একজনের লাশ পাওয়া গেছে এবং সেই মেয়েটি তাকে মেরেছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু মুখ বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা কঠিন। তদন্তের জন্য অশোক জন আর রেজিকে নিয়ে জঙ্গলের গভীরে যায়। এদিকে জঙ্গলের ভেতর ডেভিড নামে এক অফিসার মারাত্মক আহত অবস্থায় পড়ে আছে। সে ওয়াকিটকির মাধ্যমে সাহায্য চেয়ে চিৎকার করছে। ঘটনাক্রমে তার কানেকশন পিটারের ওয়াকিটকির সাথে লেগে যায়, যা এখন জনের কাছে। ডেভিড জানায় তারা অপরাধীদের নিয়ে যাওয়ার সময় জঙ্গলের ভেতর হামলার শিকার হয়। সে বলে, আমার আজই সন্তান হয়েছে, দয়া করে আমাকে বাঁচান। জনের নিজেরও সদ্যজাত কন্যা আছে, তাই সে আবেগপ্রবণ হয়ে অশোককে অনুরোধ করে ডেভিডকে উদ্ধার করতে। অনিচ্ছা সত্ত্বেও রেজি রাজি হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডেভিড, পিটার এবং ময়ূর নামে এক অফিসার অপরাধীদের পিছু ধাওয়া করছিল। ময়ূর বারবার বলছিল এই জঙ্গল অভিশপ্ত, এখান থেকে কেউ ফেরে না, কিন্তু ডেভিড পাত্তা দেয়নি। এক পর্যায়ে তারা কাকের মুখের মতো দেখতে অদ্ভুত এক মূর্তির সামনে পৌঁছায়। ময়ূরকে অপরাধীরা ঘিরে ফেললে ডেভিড গুলি চালায়, আর তখনই পুরো জঙ্গল
অন্ধকার হয়ে যায় এবং কানে তালা লাগানোর শব্দ শুরু হয়। বর্তমানে অশোক আর জন জঙ্গলে ঢুকেছে। জন জানতে পারে অনেক বছর আগে আনা নামের এক নারী এখানে বলি দিয়েছিল, আর তখন থেকেই এই জায়গা অভিশপ্ত। ডেভিড ওয়াকিটকিতে জানায় সে ওই কাকের মূর্তির নিচেই আছে। অনেক কষ্টে সেই মূর্তির কাছে পৌঁছানোর পর তারা অবাক হয়ে যায়, সেখানে ডেভিড বলে কেউ নেই। অশোক ডেভিডের ডিপার্টমেন্টের এক এসআইকে ফোন করে বিষয়টি জানায়। সেই এসআই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। সে জানায় ডেভিড এবং ময়ূর সহ সেই টিম 30 বছর আগেই নিখোঁজ হয়ে গিয়েছিল। আর মজার বিষয় হলো, ময়ূর সেই এসআইয়ের বাবা ছিলেন। এসআই চিৎকার করে অশোককে সাবধান করে বলে, আপনারা বিপজ্জনক জায়গায় আছেন, দ্রুত ওখান থেকে বেরিয়ে আসুন। এদিকে অশোক দেখে ডেভিড ওয়াকিটকিতে অনবরত বলে চলেছে সে ওখানেই আছে, কিন্তু তাদের চোখের সামনে শুধু কিছু পুরনো কঙ্কাল পড়ে আছে। 30 বছর আগের মৃত মানুষের কণ্ঠস্বর কি তবে তাদের সাথে কথা বলছে? ভয়ে রেজির অবস্থা খারাপ, আর অশোক ও জন বুঝে উঠতে পারছে না তারা কোন মায়াজালে আটকে পড়েছে। হাসপাতালে পিটারের পরিবারের সদস্যরা আসে। সেখানে এক বৃদ্ধা দাবি করেন পিটার তার স্বামী। পুলিশ অবাক, কারণ পিটার দেখতে মাত্র 30 থেকে 35 বছরের, আর তার স্ত্রী ও ছেলের বয়স দেখে মনে হচ্ছে পিটারের বয়স অন্তত 60 হওয়া উচিত। তারা আরও জানায় পিটার 30 বছর আগেই জঙ্গলে নিখোঁজ হয়েছিল। এরই মধ্যে খবর আসে পিটার মারা গেছে। রহস্য আরও ঘনীভূত হয়, কারণ এই 30 বছরের গ্যাপ মেলা অসম্ভব। অশোক ও জন আরও কিছু অদ্ভুত ক্লু পায়। তাদের হাতের ওয়াকিটকিটা ঠিক 30 বছর পুরনো মডেলের, যা ওই কঙ্কালের পাশে পাওয়া গিয়েছিল। শক লাগে তখন যখন ফরেন্সিক রিপোর্টে আসে যে জঙ্গলে পাওয়া লাশটি আর কারো নয়, স্বয়ং রেজির। অশোক চিৎকার করে ওঠে, রেজু তো আমাদের সঙ্গেই আছে, সে মরল কী করে? অশোক বুঝতে পারে জঙ্গল নিয়ে প্রচলিত সব ভয়ঙ্কর গল্পই সত্যি, এখান থেকে বের হওয়া অসম্ভব। হঠাৎ রেজি চিৎকার করে ওঠে। দেখা যায় সে জলাভূমিতে তলিয়ে যাচ্ছে। অশোক ও জন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রেজির হাত থেকে ঝরে পড়া রক্ত মাটিতে পড়ার সাথে সাথে পুরো জঙ্গল আবার সেই অদ্ভুত শব্দে কেঁপে ওঠে। রেজি চোখের সামনেই তলিয়ে মারা যায়, কিন্তু অদ্ভুতভাবে কিছুক্ষণ পর রেজির মতোই দেখতে কাউকে অশোকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একটু পরে আবহাওয়া ঠিক হলে জন নিজেকে জঙ্গলে একা আবিষ্কার করে। সে অশোককে খুঁজতে থাকে, কিন্তু ব্যর্থ হয়। জঙ্গলের ভেতর সে এক ছোট মেয়েকে দেখতে পায় যে তার ভাইকে খুঁজছে, কিন্তু তখনই সেখানে আবির্ভাব ঘটে সেই অপরাধীদের, যারা 30 বছর আগে ডেভিডের হেফাজত থেকে পালিয়েছিল। জন আসলে টাইম ট্রাভেলে 30 বছর অতীতে চলে গেছে। জন দেখে ডেভিড অপরাধীদের সাথে লড়াই করছে। ময়ূরকে বাঁচাতে গিয়ে ডেভিড যখন একজনকে গুলি করে, তখন রক্ত মাটিতে পড়তেই আবহাওয়া পাল্টে যায়। এরপর জন নিজেকে সেই মুহূর্তে আবিষ্কার করে যখন আনা জেমসকে খঞ্জর দিয়ে আঘাত করেছিল। জন নিজের চোখের সামনে দেখতে পায় আনাকে খুনের পর জেমসের গলা কেটে ফেলছে আনাদের সঙ্গীরা। আবার রক্ত মাটিতে পড়ে, আবহাওয়া বদলায়, আর জন আবার এক নতুন পরিস্থিতির মুখোমুখি হয়। এবার জন সামনে এক পাগল প্রায় ব্যক্তিকে দেখতে পায়। সে জনের পরিচয় জানতে পেরে বলে, আমি জানি এখানে কি চলছে। সে বলতে শুরু করে, বহু বছর আগে পর্তুগাল থেকে এক রাজা এসেছিল যে নিজেকেই ঈশ্বর বলে দাবি করত। সে সব মন্দির ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল, কিন্তু এই কাকের মূর্তির মন্দিরটি সে ভাঙতে পারেনি। রাগে ক্ষিপ্ত হয়ে সে মন্দিরের পুরোহিত ও ভক্তদের মূর্তির সামনেই নৃশংসভাবে হত্যা করেছিল। আর সেই থেকে এই অভিশপ্ত মন্দিরের বলিদান আর রক্তক্ষয়ের চক্র শুরু হয়েছে। পাগল মানুষটি রহস্য পরিষ্কার করে দেয়। সে জানায় সেই পর্তুগিজ রাজা জানত না যে কাকের মূর্তিটির সামনে সময়কে নিয়ন্ত্রণ করার শক্তি আছে। রাজা যখন মন্দিরের ভক্তদের নৃশংসভাবে হত্যা করেছিল, তখন মূর্তিটি রাজাকে এবং সেই সময়ের সবাইকে এক অনন্ত টাইম লুপে আটকে দেয়। এই জঙ্গলে যে একবার ঢোকে সে আর কখনোই বের হতে পারে না। এই টাইমলাইন পরিবর্তন হয় একমাত্র তখনই যখন এই জঙ্গলের মাটিতে কারো রক্ত ঝরে। পুরো ঘটনাটির মূলে যে জন, তা বুঝতে পেরে জন অবাক হয়ে যায়। সেই রহস্যময় লোকটি নিজেকে রাজা গদ্দার হিসেবে পরিচয় দেয়, যে এখন এই অভিশপ্ত চক্রে অনন্তকালের জন্য বন্দী। সে জনকে বলে, এখান থেকে বের হতে চাইলে তোমাকে সেই আদি ঘটনাটি
আটকাতে হবে, যেখান থেকে সব কিছুর শুরু। জন বুঝতে পারে লুপ ভাঙতে হলে তাকে রক্তপাত আটকাতে হবে। সে প্রথমে চেষ্টা করে রেজিকে জলাভূমি থেকে বাঁচাতে, কিন্তু যেই সে রেজিকে ধরতে যায়, রেজির হাত থেকে রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আবার টাইমলাইন বদলে যায়। এবার জন দেখে রেজি জলাভূমি থেকে কোনো ক্রমে বেঁচে দৌড়াচ্ছে, কিন্তু ঠিক তখনই সেই মেয়েটি তাকে গুলি করে হত্যা করে। রেজি তার নিজেরই মৃতদেহ থেকে হতভম্ব হয়ে পড়ে, কারণ কোনো জীবিত মানুষ কিভাবে নিজের লাশ দেখতে পায়। রক্ত আবার মাটিতে পড়ায় টাইমলাইন বদলায় এবং জন সরাসরি পৌঁছে যায় 1994 সালে, যেখানে ডেভিড তার টিমের সাথে আছে। ডেভিড যখন অপরাধীদের গুলি করতে যাবে, জন ঠিক সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে তাকে বাধা দেয়। জন তাকে বলে, আপনার সন্তান আজই জন্মেছে, আপনি এখানে মারা গেলে তাকে আর কখনোই দেখতে পাবেন না। ডেভিড অবাক হয়ে জানতে চায়, তুমি কিভাবে জানলে আজ আমার ছেলে হয়েছে? জন আবেগপ্লুত হয়ে নিজের জন্ম তারিখ সহ প্রমাণ দেখিয়ে দেয় যে সে আর কেউ নয়, ডেভিডেরই ছেলে, যে 30 বছর আগে নিখোঁজ হয়েছিল। ডেভিড নিজের চোখের সামনে বড় হওয়া ছেলেকে দেখে স্তব্ধ হয়ে যায়। জন প্রতিজ্ঞা করে সে আজ তার বাবাকে কোনোভাবেই মরতে দেবে না। জন প্রতিজ্ঞা করে কোনোভাবেই মাটিতে রক্ত পড়তে দেওয়া যাবে না। পাগল মানুষটির কথা অনুযায়ী সব কিছুর শুরু যেখানে, সেখানেই সব থামিয়ে দিতে হবে। জন পিটারের সাহায্য নিয়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু যতবারই তারা বেরোনোর চেষ্টা করে, ঘুরে ফিরে সে কাকের মূর্তির কাছেই ফিরে আসে। একসময় অপরাধীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়। জন নির্দেশ দেয় যেন কেউ অস্ত্র ব্যবহার না করে, শুধু গলা টিপে বা অন্যভাবে তাদের কাবু করতে, যাতে রক্ত না ঝরে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি অপরাধী ডেভিডের হাতে লাঠি ঢুকিয়ে দেয়, রক্ত মাটিতে পড়ে এবং টাইমলাইন বদলাতে শুরু করে। তবে এবার অদ্ভুত কিছু ঘটে। আবহাওয়া বদলালেও টাইমলাইন পুরোপুরি পরিবর্তিত হয় না, বরং মৃত্যুর ধরন বদলে যায়। জন বুঝতে পারে লুপটি হয়তো দুর্বল হচ্ছে। হঠাৎ গাড়ির হর্ন শুনে তারা রাস্তায় চলে আসে। ড্রাইভার জানায় সালটা 1994। জন বুঝতে পারে টাইমলাইন 1994-এ এসে স্থির হয়েছে। সে তার বাবা ডেভিডকে বলে, আপনি ফিরে যান, আপনার সন্তান আপনার অপেক্ষায় আছে। আমি এই সময়ের নই, আমি এখানে থাকতে পারবো না। ডেভিড ভারাক্রান্ত হৃদয়ে ফিরে যায়। এরপর জন এই টাইমলাইন থেকে নিজেকে বাঁচাতে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করে, যাতে ভবিষ্যতে তার আর জঙ্গলে আসা না হয়। সজ্ঞানে জন আবার হাসপাতালের ওয়েটিং রুমে চোখ খোলে, কিন্তু এবার তার পাশে তার বাবা ডেভিড বসে আছে। সব কিছু ঠিকঠাক লাগছে। তার সদ্যজাত কন্যা সন্তানের জন্ম হয়েছে। সে বাবা হিসেবে তার প্রাপ্য ভালোবাসা পাচ্ছে। সে খুশি যে সে ট্রান্সফারের নতুন স্টেশনে যাচ্ছে, কিন্তু সেখানে পৌঁছাতেই আবার এক দুর্ঘটনা ঘটে। তাদের গাড়ি একজনকে ধাক্কা দেয়। বেরিয়ে এসে জন দেখে সেই মেয়েটি দুর্ঘটনায় পড়েছে, যে কিনা অতীতে রেজিকে গুলি করেছিল। মেয়েটির মোবাইল চেক করতে গিয়ে জন এক ভয়াবহ সত্য আবিষ্কার করে। ফোনের ওয়ালপেপারে মেয়েটির সাথে তার বাবার ছবি, আর সেই বাবা আর কেউ নয়, স্বয়ং জন। অর্থাৎ যে মেয়েটি আজ তাদের গাড়ির ধাক্কায় মরতে চলেছে, সে আসলে জনেরই সেই কন্যা সন্তান, যে বড় হয়ে আবার এই অভিশপ্ত লুপে ফিরে এসেছে। মেয়েটি জনকেই বাবা বলে ডেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জন বুঝতে পারে টাইম লুপ এখনও শেষ হয়নি। তার সামনেই সেই পর্তুগিজ রাজা দাঁড়িয়ে আছে, যে কাকের মন্দির ধ্বংস করার চেষ্টা করেছিল। জন বুঝতে পারে লুপ ভাঙার একমাত্র পথ হলো সেই রাজাকে থামানো। লুপটি অতীতে শুরু হয়েছিল, আর তাকে সেখানে গিয়েই শেষ করতে হবে। সিনেমাটির পুরো কনসেপ্টটি ছিল টাইমলাইন এবং টাইম লুপের জটিল খেলা। জনের প্রতিটি প্রচেষ্টায় ছিল একটি নির্দিষ্ট আউটকাম পরিবর্তনের চেষ্টা, কিন্তু লুপটি এতটাই গভীর ছিল যে বারবার তা ঘুরে ফিরে আসছিল। যতক্ষণ না জন সে মূর্তির অবমাননা বা রাজার সেই অত্যাচারী কর্মকাণ্ডকে আটকাতে পারছে, ততক্ষণ এই অভিশপ্ত লুপ থেকে মুক্তি নেই। সময় এবং নিয়তির এই গোলকধাঁধায় জনের লড়াই কি শেষ পর্যন্ত সফল হবে? আপনারা কি মনে করেন? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আমাদের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরও রহস্যে ভরা মুভি রিকাপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরের ভিডিওতে নতুন কোনো অদ্ভুত গল্প নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।